বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ৭২ ঘন্টার মধ্যে তারা যে ঘটনা ঘটালো নজিরবিহীন। বিএনপি ভুলে গিয়েছে যে এটা ২৪-এর পরবর্তী বাংলাদেশ, এটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। এই বাংলাদেশে এখন আর কোনো কিছু চাপিয়ে দিয়ে আপনার মতো ইতিহাস বর্ণনা করে জনগণের উপরে চাপিয়ে দিয়ে আপনি নতুন কিছু সৃষ্টি করবেন সেই চিন্তায় ঘুরে বালি। ফেব্রুয়ারিকে সামনে রেখে ভাষা নিয়ে অনেক রকম কথাবার্তা হচ্ছে। কোন কোন কথা বলা যাবে, কোন কোন কথা বলা যাবে না। ইনকলাব বলা যাবে না, ইনসাফ বলা যাবে না, মজলুম বলা যাবে না, আরো কি কি যেন আছে। তো আজাদি, গোলামি না আজাদি বলতাম না, সে আজাদি বলা যাবে না। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে ইতিমধ্যে অনুমান করে ফেলেছেন যে ভিডিওটি কোন বিষয় নিয়ে। দর্শক, এই ভিডিওটিতে সম্প্রতি সময় ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তথ্যগুলো বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অতীতে আওয়ামী লীগ সরকার থেকে শুরু করে আরো অনেক সরকার এসেছে, কিন্তু ৭২ ঘন্টার মধ্যে আমি প্রথম ৭২ ঘন্টা অ্যাসেস করছি, এত দুর্বলতা, এত অযোগ্যতা, এত অঘটন অতীতের কোনো সরকার ঘটায়নি। হাসিনার কথা বলবেন, হাসিনা যে সুশাসন নিশ্চিত করেছিল যতটুকু ফ্যাসিজমের মধ্যে, হাসিনা যে উন্নয়ন করেছিল, মানুষকে যতটুকু ভালো রেখেছিল, বিএনপিকে ওইটা করতে ১০০ বার জন্মগ্রহণ করা লাগবে। বিএনপি পারবে না। বাংলাদেশটাকে বদলে দিয়েছে হাসিনা। হ্যাঁ, হাসিনা ওয়াজ ফ্যাসিস্ট। হাসিনার মূল সমস্যা ছিল ভিন্ন মতকে দমন করতো, ভিন্ন মতের নেতাকর্মীদের ফাঁসি দিত, হত্যা করত। নইলে বাংলাদেশের জীবনযাত্রার মান উন্নয়ন করেছে হাসিনা। আপনি ঋণের বোঝা অমুক তমুক যত থিওরি দেন, ওইসব থিওরি সাধারণ জনগণ বোঝে না। সাধারণ জনগণ বুঝে আমি আগে না খেয়ে থাকতাম, এখন আমি খাই। ওটা বুঝতে যাবে না। ওইসব আপনার জিডিপি গ্রোথ রেট, অমুক তমুক ঋণ পার পার্সন বা পার ক্যাপিটাল ঋণ, এইসব থিওরি মানুষ বুঝবে না। মানুষ দেখছে বিএনপির আমলে বিদ্যুৎ থাকতো না, রাস্তাঘাটে শুধু খাম্বা ছিল, এখন বিদ্যুৎ থাকে। মানুষ দেখছে দেশ অচল হয়ে গেলে, করোনায় দেশ লকডাউন হয়ে গেলেও কেউ না খেয়ে মরে না, যেভাবে হোক তার কাছে সাহায্য আসে। মানুষ দেখছে যে দ্রব্যমূল্য বেড়েছে, কিন্তু তারপর মানুষ কিনে খেতে পেরেছে, পারছে। আগে রাস্তাঘাট সব কাঁচা ছিল, এখন রাস্তাঘাট পাকা। গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে পাকা রাস্তা। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। ওয়াইফাই একদম প্রত্যন্ত অঞ্চলে। বাংলাদেশ শতভাগ বিদ্যুতায়িত। কে করেছে? শেখ হাসিনা করেছে। ওভারঅল শেখ হাসিনা যা করেছে ১০০ বছর লাগবে, পারবে না। ও ১০০ বছর দিলেও বিএনপি পারবে না, জীবনেও বিএনপি পারবে না। অনেকে এটা শেখ হাসিনার সাথে এভাবে বিএনপি সরকার তুলনা করি, অনেকে নেগেটিভলি নিতে পারেন। আরে ভাই, এটা সত্য কথা, আপনাকে মানতে হবে। এবং সুশাসনের কথা যদি বলেন, ঘুষ, দুর্নীতি, হাজারো দুর্নীতি আওয়ামী লীগ সরকার করেছে, হাসিনা সরকার করেছে। এই দুর্নীতি করার মধ্য দিয়ে যতটুকু দুর্নীতি দমন করতে পেরেছিল হাসিনা সরকার, বিএনপি ১০০ বছরও পারবে না। হাসিনা সরকার বা সরকারের লোকজনকে কিছু কিছু জায়গায় শেখ হাসিনা খেতে দিত, যে তোরা খা, বড় বড় মেগা প্রজেক্ট করে দিত, তোরা এটা খা, এটা খেয়ে তোরা কোটিপতি হয়ে যা। কিন্তু তারপর কিছু জায়গায় দুর্নীতির লাগাম টেনে ধরেছিল, কিছু জায়গায় স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পেরেছিল। এটা একমাত্র হাসিনার ডিড দ্যাট, আর কেউ পারেনি। আপনি যদি নিয়োগ পরীক্ষার গুলো কথা দেখেন, বিএনপির আমলে, এখন যে আবার কি হয় আল্লাহ জানে, বিএনপির আমলে বগুড়া আজিজুল হক কলেজ থেকে খালি বিসিএস ক্যাডার হতো, পুলিশ ক্যাডার প্রায় সব হতো এখান থেকে, পুরোটাই দুর্নীতি ছিল। বিসিএস ক্যাডার নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক, বিমা ইত্যাদি ইত্যাদি ফার্স্ট ক্লাস যে নিয়োগগুলো সরকারি বেসরকারি, সব দুর্নীতিগ্রস্ত ছিল, নিজেদের লোক ঢোকাতো। কিন্তু হাসিনা এসে সাহস করে এটাকে ফেয়ার করেছে। হাসিনার আমলে বিসিএস নিয়োগ ছিল 99.99% ফেয়ার। হয়তোবা একটু আনফেয়ার, দু একটা পুলিশ ক্যাডারে ২-১ জন ঢুকাতো, কিছু নথি পাওয়া গেছে গণভবন থেকে। কিন্তু ওভারঅল নথি যা পাওয়া গেছে ওই অনুযায়ী যে সব হতো তাও না। এটা যারা না জানে তারা এটা অযোগ্য। বিসিএস নিয়োগ 99.99% ফেয়ার হতো। আমার চোখের দেখা যায় জেল খাটা শিবির নেতারা অনেকে বিসিএস ক্যাডার হয়েছে, এবং যোগ্যতা যারা আছে, যে পড়াশোনা করেছে, সে বিসিএস ক্যাডার হয়েছে। অন্যান্য ব্যাংকের নিয়োগ থেকে শুরু করে বাংলাদেশ ব্যাংক বলেন আর শিডিউলভুক্ত অন্যান্য ব্যাংক বলেন, যার যোগ্যতা আছে সেই, এখানে কোনো ২ নম্বরই চলে নেই। আর যদি ২ নম্বরে ২-একটা প্রমাণ দেখাতে পারবেন, এটা হাজারে একটা। এর বড় প্রভাব চাকরি বাজারে পড়েনি। এর মানে যে কোনো গরিব ঘরের ছেলে, যে কোনো সংগঠনের পরিবারের ছেলে, তার যোগ্যতা থাকলে তার চাকরি হতো। এটা হাসিনা করেছে। এই কাজ বিএনপি জীবনও করতে পারতো না। এখন আবার আসে দেখেন, এবং মানুষের সেবা পাওয়ার ক্ষেত্রে, এবং দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা। দলের নেতাকর্মীদের অনেক অপরাধ করতে দিত, তারপর অনেক অপরাধ নিয়ন্ত্রণ করেছে। ছাত্রলীগকে যেভাবে টাইট দিত, চাঁদাবাজি, স্বেচ্ছা চাঁদাবাজি বিএনপি আওয়ামী লীগ সরকার করতো না, তারা বড় আকারে করতো। স্বেচ্ছা চাঁদাবাজি বন্ধ করে দিয়েছিল, একদম প্রান্তিক পর্যায়ে রাজনৈতিক হস্তক্ষেপ করতো না। কিন্তু বিএনপি এটা করে এবং করবে। অত একটু তুলনা দেখালাম
এখন বুঝবেন যে 72 ঘন্টা বিএনপি যে করেছে এটা কতটা ধ্বংস সরকারের প্রমাণ, অযোগ্য সরকার প্রমাণ। এই যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে মন্ত্রী, অথচ প্রধানমন্ত্রী তাকে কিছুই বলছেন না, চুপচাপ। এরপরে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি রমজানে, মানে এখন একটা এই সিন্ডিকেট যারা করে অসাধু ব্যবসায়ীরা, তারা দেখেছে যে বিএনপি সরকার ক্ষমতায়, বাবা এখন ব্যবসা করবো না, অতি মুনাফা খাবো না, তাহলে কখন খাবো? আরে বিএনপি ক্ষমতায় খা যত পারো, ক্ষমতায় তো বিএনপি, এখানে ইউনুসও না আওয়ামী লীগও না। তো এখন লেবুর হালি 120 টাকা নাকি, সব যেগুলো কৃষক বিক্রি করে 10 টাকা, ওগুলো বাজারে কিনতে হয় 120 টাকায়, কারণ চাঁদাবাজির বৈধতা দিয়েছেন। এই কাজ মন্ত্রীরা করে। খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন, আবার শিক্ষামন্ত্রী মোরাল পুলিশিং ঘোষণা দিয়েছেন। এই মোরাল পুলিশিং একটা স্বাধীন রাষ্ট্রে আধুনিক যুগে এটা অসম্ভব, অথচ বলছেন যে অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এটা কি স্বাধীন দেশের বৈশিষ্ট্য? শুধু এটা না দর্শক, কিভাবে কারচুপি করে ক্ষমতা এসেছে এটার লেগেসি বহন করছে প্রকাশ্যে, কিন্তু কোনো লজ্জা শরম নাই। দলিল এই যে খলিলকে পররাষ্ট্রমন্ত্রী বানানো, এই তো বড় একটা অঘটন ঘটিয়েছে, কোথাও কোনো জবাবদিহিতা নাই। তুমি খলিলকে কেন পররাষ্ট্রমন্ত্রী? কোনো জবাবদিহিতার জায়গা নাই। কারো বিএনপি নিজেরাই ক্ষুব্ধ, কিন্তু কিছু বলার নাই, চুপচাপ সবাই চোখ বুঝে মেনে নাও, সামে না ওতা না। তো দর্শক, শুধু এই জায়গা না, দেখেন ইউনূস সরকারের যে পররাষ্ট্রনীতি, ইউনূস সরকারের যে বিভিন্ন চুক্তি যেগুলোর বিরুদ্ধে বিএনপি উপর অনেক কিছু বলতো, এখন ওইগুলো সব বহাল রাখার কথা বলছে। একটা খবর, আওয়ামী লীগ আমলের করা সকল চুক্তিগুলো পর্যালোচনা করা হবে, এই কথা বলছেন বাণিজ্য মন্ত্রী। তা আওয়ামী লীগ আমলের করা চুক্তিগুলো পর্যালোচনা করবেন, কিন্তু ইউনূস আমলের চুক্তিগুলো পর্যালোচনা করবেন, এই কথা বলেন না। তাহলে বলতেন যে আওয়ামী লীগ আমলে করা অথবা এই অন্তর্বর্তী সরকারের আমলে করা সব চুক্তিগুলো আমরা পর্যালোচনা করব, যেটা জাতির বৃহত্তর স্বার্থ এবং জাতির স্বার্থের সাথে সঙ্গতিপূর্ণ সেটা আমরা গ্রহণ করব, আর যেটা আমাদের স্বার্থের প্রতিকূল সেটা আমরা বাতিল করব বা সেটা পুনর্বিবেচনা করব। এরকম বলতেন না। শুধু আওয়ামী লীগ আমল, ইউনূস আমলটা বলতে পারছেন না। কেন বলতে পারছেন না? আর ইউনূস আমলে যারা এগুলো করেছে তারাই তো আপনাদের মধ্যে, আপনারা তো ওই যা করেছেন চুক্তি, ওগুলো ইউনূস সরকার ছিল বিএনপি সরকার, ওটা আবার পর্যালোচনা করবেন মানে এই সাহস তো নাই। কারণ এই বাণিজ্য চুক্তি এগুলো গোপনে যে এর সাথে জড়িত, যেগুলো কলকারি নেই, সে আপনার পররাষ্ট্রমন্ত্রী, অতএব ইউনূস আমলের চুক্তি পর্যালোচনা করার সাহস তো আপনার নাই। বুঝতে পারছেন? শুনেন, এটাও বলি, হাসিনা আমলে অনেক চুক্তি নিয়ে কথাবার্তা আছে, সমালোচনা আছে, ভারতের সাথে চুক্তি অনেক কথা আছে। তারপরও পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশের বাণিজ্যিক স্বার্থ হাসিনা আমলে যতটা রক্ষিত হয়েছিল, বিএনপি তা কিছুতেই পারবে না। হাসিনার আমলে হাজারো ত্রুটির মধ্যেও ওভারঅল বেশিরভাগ এগুলো পজিটিভ ছিল। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বুস্ট হয়েছে, বাংলাদেশের গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে নানান ব্যবসায়িক সেক্টর ভালোই চলেছিল, এমনকি জামাতের লোকজন, আওয়ামী লীগের লোকজন ভালো ব্যবসা করেছিল। অত সুন্দর বাণিজ্যিক পরিবেশ এই বিএনপি সরকার কিছুতেই দিতে পারবে না। বড়ইয়া ইউনিয়ন আমাদের ঝালকাঠি 1 আসনের একটি অন্যতম ইউনিয়ন, যে ইউনিয়নে আমার উপরে আক্রমণ করার জন্য গত কয়েকদিন পূর্বে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আমার নেতাকর্মীকে কুপিয়েছিল এবং আমাকে হত্যার উদ্দেশ্যে সেখানে আক্রমণ করেছিল। এই মুহূর্তে সেখানে ফোরকান মাঝি নামের আমাদের একজন জামাত ইসলামীর ওয়ার্ড পর্যায়ের সভাপতি, তাকে সেখানে কোপানো হয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বড়ইয়া আমাদের যে সন্ত্রাসী বাহিনী যারা নির্বাচনের সময় আমাদের উপরে আক্রমণ করেছিল, সেই জায়গা থেকে আরেকটু দূরত্বে, এটা হচ্ছে পালট এলাকার কাচারিবাড়ি নামক জায়গায় এই মুহূর্তে আমার সেই ফোরকান মাঝির উপরে আক্রমণ করা হয়েছে এবং তার অবস্থা ভয়াবহ। প্রিয় দেশবাসী, আপনারা লাইভটি শেয়ার করে আমাদের প্রশাসন সহ সকলের নজরদারিতে আনার চেষ্টা করুন। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। ঝালকাঠি 1 আসনে তার অপরাধ ছিল একটাই, তিনি কেন ক্যান্ডিডেটকে তার বাসায় নিয়ে খাওয়া দাওয়া করিয়েছিলেন। নির্বাচনের পূর্বে আমরা তার বাসা দেখতে গিয়েছিলাম, তার বাসা পর্যন্ত এর আগে নির্বাচনের 2 দিন আগে ভাঙচুর করা হয়েছিল এবং তার বাসা ভাঙচুর করে সেখানে যাতে কোনো অবস্থায় তিনি সেখানে থাকতে না পারেন, ভয়ভীতি প্রদর্শন করে এজেন্ট দিতে না পারেন, সেজন্য পর্যন্ত তার উপরে আক্রমণ করা হয়েছিল। আজকের সেই চূড়ান্ত আক্রমণটা হলো এই যে তিনি একজন শুধুমাত্র আমার ওই অঞ্চলের একটা ইউনিটের সভাপতি, সে কারণে আজকে তাকে ধরে নিয়ে বাজারের উপরে বিএনপির সন্ত্রাসীরা তাকে আক্রমণ করেছে, বেধড়ক পিটিয়েছে এবং তাকে কুপিয়েছে। এখন এই মুহূর্তে হয়তো পুলিশ ইতিমধ্যেই পৌঁছে তাকে হয়তো উদ্ধার করেছে, কিন্তু সে উদ্ধার করলেও তিনি এখনো হসপিটালে ভর্তি হওয়ার মতো পরিবেশ হয়নি। তাকে হসপিটালে ভয়াবহ পরিস্থিতি, তাকে হসপিটালে আর্জেন্ট হয়তো নেওয়ার চেষ্টা চলছে, কিন্তু ওই জায়গার সন্ত্রাসীরা কিন্তু এখনো ঘুরে বেড়াচ্ছে এবং প্রশাসন এখনো তাদেরকে অ্যারেস্ট করতে আমি যতক্ষণ পর্যন্ত লাইভে এসেছি ততক্ষণ পর্যন্ত সক্ষম হয়েছে বলে আমার ধারণা নেই। তার মানে হচ্ছে এখন এই জায়গাটা
চরম একটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হচ্ছে। এবং গত কয়েকদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের সেই ঝালকাঠি 1 আসনে যে প্রায় 6,000-এর মতো ভোট আমাদের কম দেখিয়ে আমাদেরকে নির্বাচন থেকে হারিয়ে দেওয়া হয়েছে, এর অন্যতম একটা জায়গা ছিল এই বড়ইয়া ইউনিয়ন, যেখানে একটা এজেন্ট তারা ঢুকতে দেয়নি, যেখানে এজেন্ট গিয়েছে তাদেরকে চটথাপ্পড় দিয়ে বের করে দিয়েছে, আবার কোনো কোনো এজেন্টের পরিবারের বাবা মাকে পর্যন্ত অপমান অপদস্থ করে তারপরে সেখান থেকে বের করে দিয়েছে, ক্যাম্প পর্যন্ত করতে দেয়নি, বুথ বানাতে দেয়নি। এরকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে হচ্ছে সেই বড়ইয়া ইউনিয়ন। আজকের সেই জায়গায় আমার এই ফোরকান সাহেব একজন সাধারণ খেটে খাওয়া মানুষ, একজন সাধারণ পরিবারের সন্তান, তার ওই রকম প্রভাব প্রতিপত্তি অর্থ সম্পদ বিশাল কোনো সন্তান নয়, তিনি একজন সাধারণ মানুষ, কিন্তু সাধারণ মানুষ জীবনযাপন করার মতো সাহস তিনি দেখাতে পারছেন না। আজকে তার ঘরবাড়ি নির্বাচনের আগে ভাঙচুর করা হয়েছে এবং যিনি এখন এমপি হয়েছেন ওখানে দাবি করছেন সেই এমপি সাহেব পর্যন্ত এই ফোরকান সাহেবের ব্যাপারে কিন্তু ওই নির্বাচনের আগে লাইভ করে বলেছিলেন যে ফোরকান আমার কাছ থেকে টাকা পয়সা নিয়েছে চলেছে। সেই ফোরকান তার বাসায় নাকি আমরা মিথ্যাভাবে গিয়েছি, তাকে নাকি কেউ আক্রমণ করে নাই, তার ওই বাসাবাড়ি নাকি আমরা আক্রমণ করেছি, এ ধরনের জঘন্য মিথ্যাচার নির্বাচনের আগেও তারা করেছে। আজকের আবার নির্বাচনের পরে এই 6 দিন পরে সেই বড়ইয়া ইউনিয়নে তার উপরেই একেবারে কুপিয়েছে, তাকে মেরেছে, বাজারের সবাই জানে দেখেছে, এমনকি ওখানে যদি সিসিটিভি থেকে থাকে স্পষ্ট কারা কারা তার উপরে আক্রমণ করেছে সব সন্ত্রাসীর নাম কিন্তু সেখানে চলে আসবে। অতএব আজকের এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশ যাচ্ছে, আমরা যেখানে প্রত্যেকটি রাজনৈতিক দল আমি মনে করি ঐক্যবদ্ধ হওয়ার সময় আমাদের এখানে বিএনপি, জামাত ইসলাম সহ দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থেকে দেশের এই প্রয়োজনে আমাদের মানুষের কল্যাণে কাজ করা দরকার। আবার নির্বাচন আসলে যে জয়যুক্ত হবে সেটা ভিন্ন হিসাব, কিন্তু সেই জায়গায় আজকের পরিবেশটাকে নষ্ট করে দিচ্ছে। আমি স্পষ্টভাবে আহ্বান জানাই প্রশাসনকে, আপনারা জুলাইয়ের পরবর্তী প্রশাসন হিসাবে দল নিরপেক্ষ জায়গায় ভূমিকা পালন করবেন এবং আপনাদের উপরে আমি এখন পর্যন্ত মনে করি আপনারা আমাদের অঞ্চলের মানুষের শান্তি নিশ্চিত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এইটা পর্যাপ্ত নয়। আপনাদের সেই চেষ্টা অব্যাহত রাখতে হবে, কঠোর হতে হবে। সন্ত্রাস যেই করুক তার উপরে আপনাদেরকে অবশ্যই কঠোর হস্তে আপনাদেরকে দমন করতে হবে। যারা মিথ্যাচার করছে, যারা মানুষের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, সে যে দলের হোক তাকে আপনাদের অ্যারেস্ট করতে হবে। আমি যারা আমার এই ফোরকান ভাইয়ের উপর আক্রমণ করেছে দ্রুত ফোরকান ভাইয়ের যেমন চিকিৎসা দাবি করছি, পাশাপাশি এই ফোরকানের উপরে আক্রমণকারী সেই ব্যক্তিদেরকে দ্রুত গ্রেপ্তারের ব্যবস্থা করে সন্ত্রাসীদের মুখ বন্ধ করার উদাত্ত আহ্বান জানাই। আপনারা যদি প্রত্যেকটি জায়গায় সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হন তাহলে কিন্তু সন্ত্রাসীরা লাই পেয়ে যাবে এবং প্রত্যেক দিনই এই ধরনের ঘটনা তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রমূলক করতে থাকবে এবং চেষ্টা চালিয়ে যাবে। আমরা বিশ্বাস করি পালটের সাধারণ জনগণ আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আমার ওই বড়ইয়া ইউনিয়নের সাধারণ মানুষ আমাদের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। আপনারা এই বড়ইয়া ইউনিয়নের বদনাম করতে দিয়েন না। বড়ইয়া ইউনিয়নে অনেক সম্মানিত ব্যক্তিত্ব রয়েছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান রয়েছেন, এখানে সাবেক বড় বড় নেতা রয়েছেন, বিভিন্ন ডিগ্রি কলেজ রয়েছে। এই ইউনিয়নটাকে আমরা মনে করি একটা সম্মানিত মানুষদের বসবাসরত অবস্থানরত একটা জায়গা, সেটাকে আজকের সন্ত্রাসের অভয়ারণ্যে রূপান্তরিত করলে সেটা কোনোদিন রাজনৈতিক জীবনের জন্য সুন্দর হবে না। আমরা শুধু আমাদের নেতাকর্মীদের নিরাপত্তা চাই, আমরা তাদের শান্তি চাই, আমরা এলাকার মানুষদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। অতএব এই মুহূর্তে বড়ইয়া ইউনিয়নে যে ঘটনা ঘটেছে এটার জন্য তীব্র নিন্দা জানাই এবং দেশবাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। সবাই দর্শক, এই ভিডিওতে আপনাদের সাথে সম্প্রতি সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হলো। এই সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।